রাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা। প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী, দায়িত্বে থাকবে 2000 পুলিশ। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের দেখতে চায় না বিএনপি। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কারো সেফ এক্সিট নেই, মন্তব্য সার্জিসের। শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, দাবি আদায় অনড় অবস্থান। আমাদের দাবি একটাই, আমরা উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। আমরা আমাদের এই আন্দোলন যতদিন মেনে না হবে ততদিন আমরা এভাবে আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। ঢাকা কলেজে হামলার প্রতিবাদে সরকারি শিক্ষকদের কর্মবিরতি। সিরাজগঞ্জে বেসিক শিল্প পার্ক নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ। দায়সারাভাবে করা হয় 719 কোটির প্রকল্প, কাজ শেষ না করেই মন্ত্রণালয়ে হস্তান্তর। যারা দুর্নীতি করেছে, যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে হয় আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হলে তার দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সাতক্ষীরায় মৎস্য কৃষির সফলতা চাপা পড়ে আছে অবহেলা আর বঞ্চনায়। অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে বৈষম্যের অভিযোগ জেলাবাসীর। এখানে তো রাস্তাঘাটের সমস্যা, সব দিকে সমস্যা। আমাদের এত বড় ইউনিয়ন, এখানে একটা হাসপাতাল নেই। অন্তত একটু যদি সোলিং এর রাস্তা পেতাম বর্ষাকালে, অন্তত কাদায় না হেঁটে অন্তত শুকনো হাঁটতে পারত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা এবং কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে 9 জন নিহত হয়েছে, অন্তত 8 জন দগ্ধ। এখনও রাসায়নিক গোডাউনের ভেতরে আগুন জ্বলছে। গার্মেন্টসের ধোঁয়া থাকলেও আগুন নেই। এই অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন সহকর্মী তানজিম শাফিন, অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি দর্শকদের জানিয়েছিলাম, কেমিক্যাল গোডাউনের আগুন নাকি এখনও জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আর কোনো কিছু নতুন তথ্য জানানো হলো কিনা? বৃষ্টি, হতাহতের যেই পরিসংখ্যানটি আপনি দিয়েছেন 9 জন নিহত এবং আহতের, সেটি এখনও পর্যন্ত বহাল রয়েছে। এরপরে ফায়ার সার্ভিস আর কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেনি। তবে কেমিক্যাল গোডাউনের ভেতরে আগুনের যে উৎসের কাছাকাছি যাওয়ার কথা বলছিলাম, সেখানে ইতিমধ্যে ধোঁয়া দেওয়া হয়েছে এবং বিষাক্ত যে কেমিক্যালের ধোঁয়া, সেটি বেরিয়ে যাওয়ার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রবেশ করতে পারবেন। আমি আপনাকে একটু ঘটনার শুরুর দিকে নিয়ে যেতে চাই। একজন কর্মী রয়েছেন, তিনি এখানেই একটি কারখানায় কাজ করতেন। এখানে আশপাশে 4 থেকে 5টি পোশাক কারখানা সহ আরও বিভিন্ন ধরনের কারখানা ছিল, কেমিক্যাল গোডাউন ছিল। সেটির একটি পোশাক কারখানায় আমার সাথে যিনি উপস্থিত আছেন, উনি কাজ করতেন। তো উনি সকালে জানালা ভেঙে আপনি বেরিয়ে গেছিলেন আপনার কারখানার। আপনি একটু বলবেন শুরু থেকে যে কখন আগুন লাগে এবং তারপরে কি পরিস্থিতি? 11টার দিক দিয়ে একটা শব্দ পাইছি। শব্দ পাইয়ে দেখি আমি সামনে দৌড়ে আসছি। সামনে দৌড়ে দেখি যে আগুন দেখে দেই যে ওয়াশ ফ্যাক্টরি আছে, ওয়াশ ফ্যাক্টরির টিন বাইয়ে আগুন উঠতে আছে। আগুনটার ধুমাটায় আর ওই যে কেমিক্যালের ওইটা আমাকে ফ্যাক্টরির ভিতরে ছিটটা খেলে আমাকে ফ্যাক্টরির ভিতরে। সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটায় আগুন লাগছে। ওই গাড়ির আগুনে আর আমাকে ফ্যাক্টরির ভিতরে ধুমায় অন্ধকার হয়ে গেছে। পরে আমরা বাইরের মতন কোনো পরিস্থিতি ছিল না। পরে আমরা কী করছি, পিছনের জানালা ভাঙ্গিয়া 4তলা থেকে আমি 4 জন লই বাইরে দিতে পারছি। আর 5তলা থেকে প্রিন্ট ফ্যাক্টরি হেন্দা মালিকে বাইর করছে সবগুলো। আর 3তলার আর 2তলার পরিস্থিতিটা আমি জানি না কীভাবে তারা বাইরেছে কি না, আর কি এটার খবর আমি জানি না। আপনারা যেই ফ্যাক্টরিটায় ছিলেন সেখানে এখন কি পরিস্থিতি? সেখানে কেউ আটকা পড়েনি তো? না, সেখানের পরিস্থিতি বলতে আমি মালিকের লোক কথা কইলাম, বলছে যে 2 জন মানুষ বাইরেছে। খবরটা জানছে, মালিকও সঠিক জানে না, আর আমিও জানি নাই। যে ওই সময় আপনি বলছিলেন যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল, এই আগুনের ফুলকির আকার কিরকম ছিল এবং সেখানে কি ধরনের কেমিক্যাল থাকার সম্ভাবনা আছে? আপনি বলছেন যে ওয়াশ ফ্যাক্টরি আছে সেখানে। এটা ওয়াশ ফ্যাক্টরি আছে, সাইডে কেমিক্যালের গোডাউন আছে। কিন্তু আমি প্রথম দেখছি যে ওয়াশ ফ্যাক্টরি থেকে আগুনটা বাইরেছে। কেমিক্যালের গোডাউনে তো ওয়াল করা, ওই ওয়াল থেকে দেখি নেই। ওইটা জানালে দেখি আমি কই যে ওয়াশ ফ্যাক্টরিতে আগুন লাগছে, তোরা কি ধরনের কেমিক্যাল আছে?
ওখানে তো গার্মেন্টস ওয়াশের অনেক কেমিক্যাল, অনেক ধরনের কেমিক্যাল আপনার কাছে থাকে। শুনছিলেন বৃষ্টি যে তিনি বলছিলেন যে এই আগুন লাগার পর সেটি মুহূর্তেই আশপাশের বিভিন্ন ফ্যাক্টরি এবং যে ভবনগুলো রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে। এর ফলে সেই আগুনটা ছড়িয়ে যায় এবং আশপাশের যে ভবনগুলো রয়েছেন সেখানে অনেকেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে এখনও পেছনে কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলমান রয়েছে। সেটি নিয়ন্ত্রণে আসার পরপরই হয়তো ফায়ার সার্ভিস আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আবারও জানাবে, তখন সবশেষ আপডেট আবার জানিয়ে দেবো। এখনকার আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি শাফিন। রাত 12টায় শেষ হতে চলেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটাই উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে 2000 পুলিশ, থাকছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। নির্বাচন কমিশন আশা করছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শেষ পর্যায়ে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার বন্ধ থাকছে ক্লাস পরীক্ষা। নির্বাচন কমিশন বলছেন তারা প্রস্তুত এই ভোটের জন্য। আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। নির্বাচনের দিন সহ আগে পরে মিলিয়ে 3 দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি সদস্য। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি অন্যদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করেছি মূলত ওইভাবে কাজলা গেট এবং বিনোদপুর গেট দিয়ে ঢুকবে, মেইন গেট দিয়ে সবাই বের হয়ে যাবে। আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য, আমরা থাকবো, শিক্ষকরা প্রক্টোরিয়াল টিমের মেম্বাররা থাকবে, আর পুলিশ বাহিনীর বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের এতে ভোট দেওয়ার কথা। জারিন অর্নি, যমুনা নিউজ। একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাই, সহকর্মী আছেন তারেক মাহমুদ সেখানে। তারেক, আপনি এই বেশ কিছুদিন যাবৎ যখন প্রচারণার খবর জানিয়েছেন, দেখিয়েছেন অভিনব সব পদ্ধতিতে এক একজন প্রচারণা চালাচ্ছে, এখন একেবারেই শেষ মুহূর্ত, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? বৃষ্টির শেষ সময়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণা সেটা কিন্তু উৎসব মুখর, কারণ কোনো প্রার্থী বসে নেই এবং যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সকল জায়গাতেই তারা বেরিয়ে পড়েছেন। যেখানে যেখানে আসলে ভোটার দেখছেন সেখানে সেখানে প্রার্থীরা যাচ্ছেন। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সকাল থেকে যেমনটি দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, বিভিন্ন একাডেমি ভবন, টুকিটাকি চত্বর, সকল জায়গাতে আসলে প্রার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি দেখছি। সেই সাথে সাথে তারা যখন ভোটার যাচ্ছেন সকলে আসলে একত্রিতভাবে এই যে দ্বিতীয় দফায় 10ম দিনের মতো শেষ দিনের যে প্রচারণা রাখছুর সেটি চলছে এবং এই এখন শেষবারের মতো তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছে এবং প্রার্থীরা বলছে যে দেশের এই বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 29,000
এত বিপুল পরিমাণে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো কিন্তু অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য। তবুও তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন দিন রাত থেকে। এবং এই রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদের হল এবং সিনেটের যে প্রতিনিধি নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসন তাদের সাথে কথা বলেছে এবং এই আচরণবিধি লঙ্ঘনে কিন্তু প্রশাসন সোচ্চারও রয়েছেন। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিলসিলা, প্যারিস রোড, শহীদ মিনার চত্বর, শহীদুল্লাহ কলা ভবন এবং সব জায়গাতেই বলা যায় যে প্রার্থী যেখানে আছে সেখানেই তাদের হ্যান্ডবিল, লিফলেট সেগুলো নিয়ে যে জমজমাট প্রচারণা সেটি চলছে এবং আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু প্রচারণা চলবে। শিক্ষার্থী যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এক মুহূর্তের জন্য বসে থাকছে না, তারা কিন্তু এই যে শেষ সময়টুকু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর প্রচারণা চলছে। বৃষ্টি, ধন্যবাদ তারেক। শুনছিলাম বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নেন তিনি। বলেন, এমনও সময় গেছে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেননি। এমনকি খালেদা জিয়াকেও দীর্ঘ 6 বছর কারাভোগ করতে হয়েছে। বিএনপির 1700 নেতাকর্মীকে গুম ও 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেজন্যই আগামী নির্বাচন বিএনপির জন্য প্রয়োজনীয়। আগামী নির্বাচনের উপরেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলো সকলে একমত হয়েছেন সেই সনদে 17 তারিখ স্বাক্ষর করবে রাজনৈতিক সকল দল। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়, তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। জুলাই সনদ বাস্তবায়ন না করে কারো সেফ এক্সিট নেই, নেত্রকোনায় এমনটা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নেত্রকোনার জেলা সাংগঠনিক সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। বলেন, কিছু উপদেষ্টার কথায় আচরণে মনে হচ্ছে তারা যেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট চাইছেন, এটা হতে দেওয়া যাবে না। সার্জিস আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া, বিচারের দৃশ্যমান অগ্রগতির মতো বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এনসিপি নির্বাচন পেছানোর মানসিকতা ধারণ করে না, কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তাভাবনা হয় সেক্ষেত্রে একমত হবে না এনসিপি। জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়, এনসিপি সেই আকাঙ্ক্ষাকে সায় দিবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, কাচারি বাজার, শাপলা চত্বর সহ বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। মানববন্ধনে মহানগর ও থানার নেতৃবৃন্দ বক্তব্য দেন। রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে স্কুলগুলোতে শিক্ষকরা উপস্থিত হলেও বন্ধ ছিল পাঠদান। গতকাল ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতিও ছিল কম। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে থাকায় কোথাও কোথাও ক্লাস চলছে। আবার রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান নিক্ষেপ বা এই যে মারধর করা বা হয়রানি করা হয়েছে, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। আর যতদিন এটা না থাকবে ততদিন কর্মবিরতি চলতেই থাকবে। বর্তমান সরকার যেন আমাদের দাবিগুলো মেনে নেন
আমরা শিক্ষার্থীর যে ক্ষতিটুকু হচ্ছে আমরা সেটা যথাসম্ভব যেভাবে পারি আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে কলেজে উপস্থিত হলেও শিক্ষকরা ক্লাস নেননি। হামলার ঘটনার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ ধারণ করেন তারা। টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষা ক্যাডার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবি দেওয়া মেনে নেওয়ারও আহ্বান জানান তারা। সোমবার রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ইট পাটকেল নিক্ষেপ করে দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও। পরে সোমবার বিকেলে কর্মবিরতির ঘোষণা দেয় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শিক্ষক মিলনায়তনের আমাদের ক্যাডারের কর্মকর্তাদের কোনো একটা সভার মধ্যে কিছু বহিরাগত দুষ্কৃতিকারীর মাধ্যমে তাদের উপরে একটা হামলা হয় বসে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজ আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। সেন্ট্রাল থেকে আজ বিকেলে আবার জানাবে, আমাদেরকে অবগত করবে। সে অনুযায়ী আমরা যদি কর্মসূচি বর্ধিত করে চলবে, আর না হলে আমরা আগামীকাল আবার ক্লাসে ফিরে যাব। সিরাজগঞ্জে দেশের সর্ববৃহৎ বেসিক শিল্প পার্ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হয়েছে শিল্পোদ্যোক্তাদের মাঝে। মাটি ভরাট না করা সহ নানা সংকটের কারণে বরাদ্দকৃত প্লটগুলো এখনো অসম্পূর্ণ, আর এতে করে বিনিয়োগ নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন উদ্যোক্তারা। কথা ছিল বালু ভরাট, রাস্তা নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা সহ আনুষঙ্গিক কাজ শেষে বেসিক শিল্প পার্কের প্লট হস্তান্তর করা হবে মালিকদের কাছে। অথচ দায়সারা কাজ করেই প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার। সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে 719 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই বেসিক শিল্প পার্ক। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি প্লট পেয়েছেন উদ্যোক্তারা, তবে সন্তুষ্ট হতে পারছেন না কেউই। বালু ভরাটে 175 কোটি এবং অবকাঠামো নির্মাণ বাবদ 446 কোটি টাকা বরাদ্দ দেয় বেসিক। মোট 621 কোটি টাকার কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন প্রাইভেট লিমিটেড। তবে কাজ শেষ না করেই 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ঠিকাদাররা শিল্প মালিকদের কাছ থেকে 3 লক্ষ টাকা করে প্রতি ডিসিমাল জায়গা বিক্রি করেছে। অথচ এখানে প্রতিটা প্লটেই আমরা দেখতে পাচ্ছি 8 ফিট, 7 ফিট, 10 ফিট, 5 ফিট করে জায়গার মাটি ভরাট এখনো হয় নাই। ড্রেন আছে, সেগুলোতে স্ল্যাব, উপরে স্ল্যাব নাই, নিচে নাই, পানি গড়বে কিনা জানি না। রাস্তাঘাট খুবই নিম্নমানের, যেটা বলার বাইরে। মোটরসাইকেলের স্ট্যান্ড থাকে না। বিগত সরকারের সময় কন্ট্রাক্টররা বিল নিয়ে চলে গেছে। এখানে বিসিকের যা কর্মকর্তা আছে এরাও তো ভিজিট করে তারপরে বিলটা দিয়েছে। অসম্পূর্ণ একটা প্লট আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। শিল্প পার্কের 829টি প্লটে 570টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ছিল শিল্প মন্ত্রণালয়ের, যার মধ্যে 550টি পেয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। দেশের শিল্পোদ্যোক্তারা পেয়েছেন 279টি প্লট। আমাদের কাজে বিঘ্ন হচ্ছে, তারা আমাদের একটা ডেডলাইন দিছে, কিন্তু ওই ডেডলাইনে আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের তো জায়গায় 7-8 ফুট মাটি নেই। মাটি ফেলাইতেই তো আমাদের প্রায় 30-40 লাখ, 20 লাখ, 10 লাখ এক একজনের এক একটা মানে মাটির মাপ অনুযায়ী টাকা লাগবে। বিগত সরকার যারা ছিল তারা তো একবার লুটপাট করে খেয়েছে, তো এখনো পায়তারা করতেছে যে টাকাটা আছে এই টাকা দিয়ে আমাদের মাটি ভরাট না করে টাকাগুলো ভাগবণ্টন করে নিবে, এই ধরনের একটা চেষ্টা চালাচ্ছে। জেলার চেম্বার অফ কমার্সের অভিযোগ, শিল্প পার্কে অনিয়ম দুর্নীতির কারণে পড়ে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও তাগিদ দেন চেম্বার সভাপতি। গত ফ্যাসিবাদী যে সরকার ছিল, সকল প্রতিষ্ঠানের নামেই তারা লুটপাট করেছে। যারা দুর্নীতি করেছে, যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদারকে হয় আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হলে তার দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্প পার্ক পরিদর্শন করেন প্রকল্প পরিচালক, তবে অনিয়ম দুর্নীতির বিষয়ে কোনো কথা বলেননি তিনি। ওনারা আছে, আমরা বলে গেছি, আমরা তো এটা পারবো না, আমরা নিয়ম নেই, সরকার আপনারা জানেন। পরিদর্শন দিয়ে কি পেলেন এটা তো আমরা জানাবো, রিপোর্টে জানাবো। বেসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে অন্তত 1 লাখ মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তোলপাড় চলছে। স্থানীয়রা জানায়, ভিডিওটি বাঘড়া ইউনিয়নে ধারণ করা। 1 মিনিট 17 সেকেন্ডের ভিডিওতে দুটি অস্ত্র হাতে 4 যুবককে দেখা যায়। পুলিশ জানায়, এরই মধ্যে তাদের শনাক্ত করা গেছে। তারা হলেন বাঘড়া এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মাথুরাপাড়ার আহির, একই এলাকার অর্পণ। তারা রাসেল ফয়সাল বাহিনীর সদস্য। বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও তার কণ্ঠ শুনে নিশ্চিত করেছেন স্থানীয়রা। এ বিষয়ে রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে আর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে। অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ওটা আমরা দেখছি এবং আইডেন্টিফাই করছি কারা কারা রাসেল আছে, সাথে আরো কিছু নাম পাইছি আমরা। তথ্য প্রযুক্তি বলি বা সোর্স, অ্যানালগ সোর্স বলি আমরা, সেগুলোর প্রেক্ষিতে ওদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা অভিযান করব খুব দ্রুত। হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলার রায়ে জেলা কৃষক লীগের এক নেতাকে আমৃত্যু এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কায়সার মোশাররফ এই রায় দেন। মামলায় বলা হয়, 2013 সালের 6 জুন শহরের পুরান মুনসেফি এলাকায় পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা মহিবুরকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার সদর মডেল থানায় 23 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে 19 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। 21 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন বিচারক। পরে মামলার প্রধান আসামি ও কৃষক লীগের সহসভাপতি শফিকুল আলমকে বের করে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা দেয়। কৃষিতে সফল, মাছ উৎপাদনেও শীর্ষে আছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বলছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার কথা। তবে অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে বৈষম্যের অভিযোগ জেলাবাসী। তাদের অভিযোগ, সড়কে নিত্যদিনের দুর্ভোগ, নদী ভাঙনে জমি হারানো সহ নানা সমস্যা নিয়ে দিন কাটছে সাতক্ষীরার মানুষের। অবহেলা আর বঞ্চনায় দেশের অন্যান্য জেলা থেকে পিছিয়ে পড়ার অভিযোগ স্থানীয়দের। সাতক্ষীরার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা। 33 বর্গ কিলোমিটারের ইউনিয়নটিতে জনসংখ্যা 48,000। নদী পেরিয়ে পৌঁছাতে হয় সুন্দরবন ঘেঁষা জনপদটিতে। ছোটবেলাতে দেখে আসছি যাওয়া তো এখানে তো রাস্তাঘাটের সমস্যা, সব দিকে সমস্যা। আমাদের এত বড় ইউনিয়ন, এখানে একটা হাসপাতাল নেই। ইউনিয়নটিতে পাকা সড়কের কোনো অস্তিত্ব নেই। অসুস্থ হলে পড়তে হয় মহা সংকটে। কোনো গাড়ি ঘোড়া চলে না। এতে দেখা যাচ্ছে আগাগোড়া তো বাড়ার আগাতে হেঁটে আসি, তো জীবন বেরিয়ে যেতি। অন্তত একটু যদি সোলিংয়ের রাস্তা পেতাম, তাহলে মানুষজন এই যে বর্ষাকালে অন্তত কাদায় না হেঁটে অন্তত শুকনো হাঁটতে পারত। কর্তৃপক্ষ বলছে, সড়ক বিভাগের আওতাধীন 290 কিলোমিটার অংশই ক্ষতিগ্রস্ত। এলজিইডির আওতায় 11,000 কিলোমিটার, 20 ভাগ পিচ ঢালা, বাকি 80 ভাগই কাঁচা সড়ক। জেলাটি অবহেলিত বলছেন সড়ক বিভাগের প্রকৌশলী। অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে জানালেন এলজিইডি প্রকৌশলী। আমাদের রোডস্থানায় যে 290 কিলোমিটার রাস্তা আছে, টোটালটাই বলতে গেলে আসলে কলাপসড। মানে আমি জানি না গত যে সরকার ছিল সেই সময় এখানে আসলে সাতক্ষীরাতে তেমন একটা বরাদ্দ আসে নাই। প্রকল্প অনুসারে যদি আমরা কাজ বাস্তবায়ন করতেও পারি, তাতে আমার মাত্র 1310 কিলোমিটার রাস্তা পাকা করা সম্ভব হবে। এই 1310 কিলোমিটার রাস্তা পাকা করার পরেও আমার সাতক্ষীরায় 66% রাস্তা কাঁচা থেকে যাবে। সড়কের বেহাল দশার প্রভাব পড়েছে পর্যটনে। সুন্দরবনেও কমেছে পর্যটক। উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ চান জেলার বাসিন্দারা। এই এলাকার মানুষ পর্যটন কেন্দ্রিক যে রেভিনিউ, এটি থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তের ইসামতি নদী ভাঙনে জমি হারাচ্ছে বাংলাদেশ। হুমকির মুখে দেভাটা উপজেলা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে নেই উদ্যোগ। নদী ভাঙার কারণে আমাদের যে জমি সেটি কমে যাচ্ছে এবং ইন্ডিয়ার পাশে জমি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড এখান থেকে প্রায় 6-7 মাস হয়ে গেছে, তারা কাজ কিছুটা করে তারা অসমাপ্ত রেখে চলে গেছে। কৃষিতে সফল, আম, কাঁকড়া, চিংড়ি মাছ রপ্তানি হচ্ছে বিদেশে। তবে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন উন্নয়ন উদ্যোগ।
ফুড প্রসেসিং সেন্টার কারখানা করতে পারে এই এলাকায়, তাহলে কৃষকরা আমের বিভিন্ন পণ্য উৎপাদন করে তারা কৃষকরা যেমন লাভবান হবেন তেমন বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে। চাষিদেরকে প্রশিক্ষিত করে তোলা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া এবং এই বিষয়ে যত কার্যক্রম এটাকে যদি আরও বাড়ানো যায় তাহলে প্রোডাকশন যে এখন যেটা ছিল এবং সেটা প্রোডাকশনও বাড়বে আর সাথে সাথে এক্সপোর্টও বাড়বে। স্বাস্থ্যসেবায় হাসপাতাল থাকলেও চিকিৎসক সংকট, কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার কথা স্বীকার করলেন সিভিল সার্জন। সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে চান আসলে ডাক্তার পদায়নের কোনো বিকল্প নাই। ডাক্তার পদায়ন না থাকার কারণে আমরা আসলে অনেকগুলো সার্ভিস দিতে পারতেছি না। ক্রিকেটার মোস্তাফিজ, সৌম্য সরকার, রবিউল মৃত্যুঞ্জয়, নারী ফুটবল টিমের সাবেক ও বর্তমান অধিনায়ক সাবিনা আফিদা সহ শতাধিক জাতীয় পর্যায়ের খেলোয়াড় সাতক্ষীরার। তবে জেলার ক্রীড়াঙ্গনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সাতক্ষীরা স্টেডিয়াম আছে, জেলা স্টেডিয়াম একেবারেই বলা যায় ভগ্ন একটা অবস্থা। পূর্ণাঙ্গ স্টেডিয়ামে এখনো পরিণত এটা হয়নি। এখানে ফ্যাসিলিটিস বলতে কিছু নাই। জনগণের জীবনমান বাড়াতে সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসক। গ্রামীণ অবকাঠামো প্রকল্প যেটা নেওয়া হয়েছে, এটার আমি শুনেছি যে এটা অনেক কাটছাট করার এটা না করে এটা আসলে বাড়ানো উচিত। কমপক্ষে 4 থেকে 5 হাজার কোটি টাকা যদি করা হয় তাহলে হয়তো সাতক্ষীরার আমরা মোটামুটি পুরাটা পারবো না, আমরা মোটামুটি একটা পর্যায়ে হয়তো একটা উন্নয়নের জায়গা আমরা যেতে পারবো। অতীত সরকারগুলো শুধু আশার বাণী শুনিয়েছে, তবে আশানুরূপ কোনো উন্নয়ন হয়নি সাতক্ষীরায়। গেল 5 আগস্ট বিপ্লবের পর গঠিত এই সরকার কি শুনবে দুর্দশায় থাকা এ মানুষের কথা? প্রশ্ন সাতক্ষীরাবাসী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তিকর মন্তব্যের অভিযোগে ময়মনসিংহে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। দুপুরে পৌর শহরে দক্ষিণ জেলা বিএনপির ব্যানারে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময় অভিযোগ করা হয়, ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে ত্রিশাল বিএনপির আহ্বায়ককে ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তি করতে দেখা গেছে। তাকে দ্রুত পদ থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। বলেন, সংগঠন বিরোধী এমন বক্তব্যের মাধ্যমে দলের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন বিএনপির এই নেতা। আমাদের অবশ্যই তার কাছে এটার কৈফিয়ত চাওয়া হবে এবং আমি ইতিমধ্যে এর মধ্যে ওনাকে লক্ষ্য করেছি, ওনাকে ব্যক্তিগতভাবে আমি কৈফিয়ত তলব করেছি। এখন লিখিতভাবে সাংগঠনিক কৈফিয়ত তলব করা হবে। অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের 7 প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে জেলা প্রশাসন। 42টি আবেদন যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠান চাইলে নিবন্ধন নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রূপালী ইলিশের শহর চাঁদপুর। এবার সেই ইলিশের নিরাপদ বেচাকেনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায়। বিভিন্ন সময় অনলাইন থেকে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন, যা এড়াতে অনলাইনে ইলিশ বিক্রির সনদ দিয়েছে জেলা প্রশাসন। শর্ত মেনে 42 আবেদনকারীর মধ্যে 7 জনকে দেয়া হয় সনদ। সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আপনারা এখানে একটা ফেসবুক পেজ দিয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত, আপনাদের ফেসবুক চ্যানেল থাকা উচিত। আপনারা নিয়মিত এটাতে আপডেট দিবেন, নিয়মিত প্রচার করবেন। আপনারা যদি প্রচার করেন তাহলেই কিন্তু যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু থেমে যাবে। পুলিশ সুপার জানান, এমন উদ্যোগে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা অনেকটাই কমবে, তবে ক্রেতাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। প্রতারণাটা কিভাবে করে এটা কিন্তু আপনারা ভালোভাবে বলতে, তখন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনাদের কাছে এগুলো চলে আসবে। আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও তখন সেইভাবে ইনফরমেশনগুলো নেবেন। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সনদ পেয়ে খুশি উদ্যোক্তারা। ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ কেনার আহ্বান তাদের। শতভাগ ক্যাশ অন ডেলিভারি। ওই যে বক্স এবং প্যাকেজিং এর যে টাকা, ওই টাকাও দেওয়া লাগবে না। আমরা ক্রেতার কাছে ওনার হাতে মাছ পৌঁছে দিয়ে তারপরে পুরো টাকা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা একদম লোকাল ইলিশটা দেওয়ার জন্য এবং সব ধরনের ফ্রেশ মাছ দেওয়ার জন্য। প্রথম পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করে 7 উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। আর এই ছিল আমার কাছে বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে।